হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। আজকে আমাদের যে সিরিজ চলছিল প্রিভিয়াস ইয়ারে তার হচ্ছে 14 নাম্বার সেটটা আজকে করব। ওকে, তো আবারও সেই আগের সিরিজের মতোই চলতে থাকছে। ক্লাস তোমরা দেখছো, রেসপন্স করছো, খুবই ভালো লাগছে। আরো রেসপন্স চাই তোমাদের কাছ থেকে, যাতে তোমাদের কাছে আমরা আরো বেশি পৌঁছতে পারি। ওকে, চলো সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করি। দেখা যাক কি আছে ফার্স্ট প্রশ্নে। আচ্ছা, তোমাদের কোনো রকম ভিশনে অ্যাডমিশন সংক্রান্ত ব্যাপারে যদি হেল্পলাইনের প্রয়োজন হয়, এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। দুখানা নাম্বার দেওয়া আছে, দেখে নাও এখানে। আচ্ছা, এইখানে এই স্ক্রিনটাতে অঙ্ক শুরু করার আগে একটু বলে নিই। এই স্ক্রিনটাতে দেখো, এইভাবেই প্রতিটা ক্লাস, ইংলিশ, রিজনিং, সায়েন্স, ম্যাথ, এইভাবে প্রতিটা ক্লাস কিন্তু আমাদের হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো তোমরা চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে নাও, করে নিয়ে রেগুলার বেসিসে ক্লাসগুলো পেতে থাকো। ওকে, আর অবশ্যই যে বন্ধুর দরকার, তুমি নিজে শুধু করলেই হবে না, বন্ধুদেরকেও শেয়ার করো। অবভিয়াসলি একটা ক্লাস ভালো লাগলে লাইক তো আশা করবোই। ওকে, চলো সেট নাম্বার 14 আমরা আজকে স্টার্ট করছি। সেট নাম্বার 14 স্টার্ট করছি। কোশ্চেন ফার্স্ট প্রশ্নে আসি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে তোমাদের কি, এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য হয়ে যাচ্ছে কত, 160 টাকা। দিয়ে বলছে আসলের পার্থক্য কত। এখানে প্রশ্নটা এসছে কেপি কনস্টেবল মেন 2023। অ্যাকচুয়ালি যদি এটা নর্মাল অঙ্ক বলতো, রেখেছে কিছু টাকা, কত টাকা আমরা জানি না, সেই টাকাটা 8% হারে 4 বছরের জন্য রেখে 160 টাকা সুদ পেয়েছে, তাহলে ইজিলি আমরা পি এর ফর্মুলা দিয়ে অঙ্ক করে দিতাম। কিন্তু এখানে একটা গন্ডগোল রয়েছে। গন্ডগোলটা কি রয়েছে? গন্ডগোলটা রয়েছে আসলের পার্থক্য বার করতে বলেছে। মানে আমি যে পি বার করবো, অ্যাকচুয়ালি পিটা কি, P2 মাইনাস P1 অথবা P1 মাইনাস P2, হোয়াট এভার মেবি, এইটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট আমি কিন্তু এটা অঙ্কের মধ্যে না, বোঝানোর জন্য এই টুলসটা ইউজ করছি। বাকি অঙ্ক কিন্তু এদিকেই আমরা শর্টে করব। আর পার্সেন্ট মানে এখানে কত, 8% হয়ে গেল। টাইম বলেই দিয়েছে 4 ইয়ার্স, টাইম 4 ইয়ার্স বসিয়ে দিয়েছি। আর এইটা কি বলেছে, এটা অ্যাকচুয়ালি সুদ নয়, এটা হচ্ছে I2 মাইনাস I1, দ্যাট ইজ ইকুয়াল টু I হিসাবেই ধরে নেবো 160। তো এখানে আমি একটা জিনিস বলি, দেখো এই একটা পার্থক্য, এই একটা পার্থক্য, যখন পার্থক্য দুটোর হবে, ইট ইজ অবভিয়াস দ্যাট একটার পার্থক্য হলে, মানে একটা টার্মের যদি পার্থক্য, মানে পি এর যদি পার্থক্য, তাহলে অবশ্যই কি হবে, ইন্টারেস্টের পার্থক্য হয়ে যাবে। আবার রেট অফ ইন্টারেস্টের পার্থক্য হলেও ইন্টারেস্টের পার্থক্য হয়ে যাবে, টি এর পার্থক্য হলেও তোমার ইন্টারেস্টের পার্থক্য হয়ে যাবে। এবার এমন যদি হতো তিনটে পার্থক্য থাকতো, ধরো এই পার্থক্যটা হলো, এই ডিফারেন্সটা থাকলো, এখানেও ডিফারেন্স থাকলো, এখানেও ডিফারেন্স থাকলো, আর এখানেও থাকলো, তখন কিন্তু আমরা এই যে শর্ট ট্রিকটা ইউজ করবো, সেভাবে অঙ্ক করা যাবে না। একমাত্র দুটো পার্থক্য যদি থাকে, তাহলেই আমরা এই শর্ট ট্রিকটা ইউজ করতে পারবো। ঠিক আছে, অতএব যখনই তুমি দুখানা পার্থক্যের অঙ্ক দেখবে, একদম ডিরেক্ট রুলে বসিয়ে দেবে। তো ডিরেক্ট রুলটা কি, এবার আমরা অঙ্কে আসছি। পি এর ভ্যালু বার করবো। পি ইজ ইকুয়াল টু আমাদের কি জানি, 100 ইন্টু আই বাই আর ইন্টু টি। ব্যাস, চোখ কান বন্ধ করে যা ভ্যালু আছে বসিয়ে দাও। আই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, আই পার্থক্য বলুক আর যাই বলুক, ওটাকেই আমরা আই হিসেবে ইউজ করব। রেট অফ ইন্টারেস্ট কত, 8 হয়ে গেল, আর এখানে 4। ব্যাস, কাটাকাটি করো, আনসার 4 32, 32 5, তাহলে কত হয়ে যাচ্ছে, 500 টাকা হয়ে যাচ্ছে আমাদের আনসার। তো আমি এই পোর্শনটা কিন্তু পুরোটাই লজিকটা তোমাদের ক্লিয়ার করলাম, কি হচ্ছে অঙ্ক হয়ে গেল এটা। তো মানে তুমি শুধু এই পোর্শনটা করলেই তোমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তুমি এই পোর্শনটা করলেই তোমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলো পরের অঙ্কে যাচ্ছি। এটা কিন্তু আমাদের কেপি কনস্টেবল মেন 2023 তে এসেছিল। ওকে, চলো নেক্সট। কোয়েশ্চেন নাম্বার 2 এসছে এসওআই ইন সিডিও প্রিলিমস 2019। তোমার কি বলছে অঙ্কটা, একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত। এটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত। দেখো বহুভুজের ক্ষেত্রে, শুধু ষড়ভুজ বলে নয়, ষড়ভুজ তো শুধু হয় না, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এইভাবে চলতেই থাকে। বহুভুজের ক্ষেত্রে আমরা জেনারেলাইজ করবো, বহুভুজের ক্ষেত্রে বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলি সমষ্টি। বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে, 2n-4 ইন্টু 90 ডিগ্রি। 2n-4 ইন্টু 90 ডিগ্রি। এটা মাথায় রাখতে, মনে রাখতে, মুখস্থ কিন্তু রাখতে হবে। যেখানে n ইকুয়াল টু কি, n ইকুয়াল টু বাহুর সংখ্যা, n ইজ ইকুয়াল টু
বাহুর সংখ্যা। আর বহুভুজ কাকে বলে? এরকম যদি আমি ইচ্ছা মতন যতগুলো খুশি বাহু এঁকে দিই, এখানে কটা বাহু আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। দিস ইজ কল্ড ষড়ভুজ। ঠিক আছে? তো এখানে এবার দেখো বাহুর সংখ্যা হয়ে গেছে, ষড়ভুজ কাকে বলে জেনে নিয়েছি, রুলও জেনে নিয়েছি। এখানে বলেই দিয়েছে অন্তঃকোণগুলির মাপ। অন্তঃকোণগুলির মাপ তাহলে কি হবে? 2 × 6 - 4 × 90 ডিগ্রি। এটা অনেকে আবার ইউজ করে কি বলতো, n-2 × 180 ডিগ্রি। যে যেভাবে খুশি ইউজ করতে পারো। আমি একটা ফর্ম বলে দিয়েছি, এবার কমন নিয়ে ইউজ করবে না নিয়ে ইউজ করবে তোমার ব্যাপার। তাহলে এখানে কত হয়ে গেল? 12 - 4 8 মানে 7 20 হয়ে গেল আমাদের আনসার। একটু তোমাদেরকে বলবো, ধরো পঞ্চভুজ যদি বলে, মানে 5টা বাহু যদি বলে, তাহলে 540 চেক করে দেখে না, এখানে 5 বসাও তাহলে কত হবে? 5 2 5 10 10 - 4 কত হয়ে যাবে? 6 6 9 54 540 ডিগ্রি অন্তঃকোণের সমষ্টি। ষড়ভুজ হয়ে গেলে হচ্ছে 720 ডিগ্রি। মানে একদম পরীক্ষায় যাতে একদম দেখেই অপশন বসিয়ে দিতে পারি, সেই জন্য আমি কটা মনে রাখতে বলবো। 7 হলে দেখো, 7 হলে সম্ভবত 1080 বা এরকম কিছু একটা হবে, দেখে নি তবু আর একবার। 7 হলে 1080 হচ্ছে না 900 হচ্ছে, দেখে নি। 7 যদি এখানে বসো তাহলে কত হচ্ছে? 900 হচ্ছে। 7 হলে 900 হচ্ছে। 8 হলে কত হয়ে যাবে? 8 হলে সম্ভবত 1080 হবে, তবু আরেকবার চেক করে নিচ্ছি, ভেরিফাই করে নিচ্ছি। 16 16 মাইনাস, হ্যাঁ একদম। তো এই যে এই 4টে মনে রাখা যেতেই পারে, এর বেশি আর মনে রাখার দরকার নেই। পরীক্ষায় আসলে মোটামুটি ওই 8 অব্দি, এর বেশি আসে না। ঠিক আছে? তাহলে পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি 540, ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 720, সপ্তভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 900, আর অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 1080। এইখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ধরো তোমাকে বলা হচ্ছে যে বহুভুজের বহিঃকোণের সমষ্টি, ধরো ষড়ভুজেরই বহিঃকোণের সমষ্টি বললো, বা সপ্তভুজের বহিঃকোণের সমষ্টি বললো, বা অষ্টভুজ দশভুজ 9টা বাহু যুক্ত বহুভুজ, যাই বলুক না কেন, তার যদি বহিঃকোণের সমষ্টি হয়, তো যে কোনো কি বলে বহুভুজের বহিঃকোণের সমষ্টি, যে কোনো বহুভুজের বহিঃকোণের সমষ্টি কত হয়ে যাবে? 360 ডিগ্রি হয়ে যাবে। যে কোনো বহুভুজের বহিঃকোণের সমষ্টি অলওয়েজ কত হয়ে যাবে? 360 ডিগ্রি। আর অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি? 2n - 4 × 90 ডিগ্রি। খুব ভালো করে মাথায় রাখবে, বহুভুজ থেকে কোশ্চেন কিন্তু দেয় এবং খুব ইজি হয়। এই 2-4টে কোশ্চেনের মধ্যেই দেয়, বেশি কিন্তু দেয় না। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? কোশ্চেন নাম্বার 3 বলছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে এবং 80% অঙ্কে পাশ করেছে। যদি 10% উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? এই প্রশ্নটা আমাদের মোটামুটি ওই 6 7 8 নম্বর সেট এরকম আশেপাশে দেখবে করানো হয়েছে, দুবার করানো হয়েছে। তবু আজকে আমি আরেকবার ব্যাপারটা মনে করিয়ে দিচ্ছি। দেখো এখানে কি আছে? পাস আছে দুটোতে, একটাতে ফেল আছে। তো ওইভাবে অঙ্ক করতে আমরা পারবো না। আমাদের কি করতে হবে? হয় সব পাশে নিয়ে আসতে হবে, নয় সব ফেলে কনভার্ট করতে হবে। তো দেখে নিচ্ছি কি হচ্ছে ব্যাপারটা। এখানে আমি যদি ধরে নিই, এখানে কিন্তু আমি এখন অঙ্ক শুরু করিনি, অঙ্কটা কি করে করব দেখিয়ে দিচ্ছি। আমি ধরে নিই x% স্টুডেন্টস ম্যাথে ধরো পাস করেছে, y% স্টুডেন্টস ইংলিশে ধরো পাস করেছে। তাহলে এই পোর্শনটা কি ইন্ডিকেট করবে? বোথ সাবজেক্টে পাস করেছে, তাই তো? দেখো তাহলে এই যে পোর্শনটা হচ্ছে বোথ সাবজেক্টে পাস করেছে, এই পোর্শনটা, তাহলে এই পোর্শনটা ম্যাথ, এইটা হচ্ছে ইংলিশ, আর এই পোর্শনটা মাঝখানে ধরলাম বোথ সাবজেক্টে পাস করেছে। তাহলে প্রশ্ন যদি হয় অনলি ম্যাথে কত পাস করেছে, তাহলে অনলি ম্যাথ বলতে কত হবে? নিশ্চয়ই পুরো ম্যাথের পোর্শন থেকে এই বোথটা মাইনাস করব, তাহলে x মাইনাস কত হয়ে যাবে? z হয়ে গেল। সিমিলারলি এখানে কি হয়ে যাবে? y - z হয়ে গেল। ব্যাস, তাহলে শুধু ম্যাথ, শুধু ইংলিশ আর বোথ সব পেয়ে গেছে, আলাদা করে ফেলেছি, আর ওভারল্যাপিং কোনো ব্যাপার থাকছে না, সমস্যা থাকছে না। তাহলে মোট কতজন পাস করেছে? তাহলে মোট পাস করেছে হয়ে যাচ্ছে কত? এতজন। তাহলে কত হয়ে গেল? x + y - z। আমি এটা করে দেখালাম কেন? আমরা এইটাকে রুল হিসাবে ইউজ করব। যদি দেখি যে এরকম 3টে কেস দিয়ে দিয়েছে, সিঙ্গেল সিঙ্গেল সাবজেক্ট আর বোথ সাবজেক্ট, তাহলে আমরা কি করব? এইভাবে এই রুলটা অ্যাপ্লাই করব। এই রুলটা কি করব? x + y - z। হোয়াট ইজ x, হোয়াট ইজ y, হোয়াট ইজ z? x হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট, y সিঙ্গেল সাবজেক্ট, এন্ড z হচ্ছে বোথ সাবজেক্ট। আমি এখানে ইন্ডিকেট করেই দিয়েছি। ওকে, তো এখানে বসিয়ে দিচ্ছি। দেখো এখানে 85% কি হয়েছে? ইংলিশে পাস করেছে, হ্যাঁ পাস করেছে। 80% কি হচ্ছে? 80% কি হচ্ছে? অঙ্কে পাস করেছে।
কিন্তু এখানে আবার একটা সমস্যা হয়ে গেল, 10% ওই বিষয়ে ফেল করেছে, তো আমার তিনটেই কিন্তু এখানে পাস, বা ফেল থাকলে তিনটেই ফেল থাকতে হতো। তো যদি 10% পাস করে ফেল করে থাকে, কত পার্সেন্ট পাস করেছে, 100-র মধ্যে 10 যদি ফেল করে থাকে, পাস করেছে কত, 90, তাহলে এখানে 90 বসিয়ে দাও। তাহলে কত হয়ে গেল, এখানে মাইনাস করলে হচ্ছে 15, তাহলে 15 হচ্ছে 75%। 75% হচ্ছে কি উভয় বিষয়ে পাস করেছে। এখানে প্রশ্ন করেছে পাস করার ব্যাপারটা, তাহলে আনসার কত হয়ে গেল, 75, অপশন এ। ঠিক আছে, এই অঙ্করই আবার ভ্যারাইটি আছে কি না, তোমাকে এই এর পরে কিছু সংখ্যা টংখ্যা বলে দেয়, তো সংখ্যা টংখ্যা বলে দেয়, সেই সংখ্যার উপরে ডিপেন্ড করে আমাকে কি করতে হয়, আবার ফার্দার অ্যাপ্রোচ করতে হয়। ওকে, চলো পরেরটা যাচ্ছি। আচ্ছা, পরের অঙ্কে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট দুটো ইনফরমেশন দিয়ে দিই। আমাদের তো এসএসসি জিডি সামনেই রয়েছে, আর তো ফাউন্ডেশন করার মতন সময়ও আমাদের কাছে নেই। তো যারা রয়েছে ফাউন্ডেশনে মোটামুটি হয়ে গেছে, এবার রিভিশন বা প্র্যাকটিস করছো, তাদের জন্য এই ব্যাচটা রয়েছে এসএসসি জিডি। এখানে তোমরা পাচ্ছ হচ্ছে যে ফ্যাসিলিটিস গুলো, সেগুলো এখানে নোট ডাউন করা রয়েছে। এটা অবশ্যই হচ্ছে আবাসিকের জন্য এবং ক্লাসরুমের জন্য। আবাসিকে আসলে পুরো সবকিছুই কমপ্লিট হয়ে যাচ্ছে, আর মানে এখানে থেকেই তুমি বেশি বেশি ক্লাস পেয়ে পড়াশোনা করতে পারছো। আর ক্লাসরুমে ক্লাসটা একটু লিমিটেড থাকছে, কিছু করার নেই, তোমাকে যাতায়াত করে করতে হচ্ছে, তোমার সুবিধা সেটা বুঝেই কাজ করতে হবে। যাই হোক, ব্যাচ চলছে, আদার্স কোনো ইনফরমেশন জানার জন্য ফোন করে নাও এই নাম্বারে। ওকে, আচ্ছা এবার আসি ডাব্লিউবিপি কেপি। এটা হয়তো একটু দেরি আছে, কিন্তু দেরি থাকলে প্রিপারেশন তো চালাতেই হবে। তার জন্য আমাদের আবাসিকের ব্যাচ চলছে এবং এই সেম ফেসিলিটিস রয়েছে এইগুলোতে। এই নাম্বারে কল করে যদি ডিটেল তোমার কিছু মনে প্রশ্ন থাকে জেনে নাও, জেনে নিয়ে চলে এসো আমাদের কানলা আবাসিক কোচিং সেন্টারে। আচ্ছা, অনলাইন তো গেল, অনলাইনে যারা মনে করছো যে আসতে, অফলাইন গেল সরি, অফলাইনে যারা মনে করছো আসতে পারছো না কোনো সমস্যার জন্য, তাদের জন্য রয়েছে অনলাইনে 3টে স্টেপে ব্যাচ। কি, একটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, যেখানে বুঝতেই পারছো ফাউন্ডেশন মানে ভিত্তি প্রস্তর স্থাপন আর কি। তো ব্যাপারটা কি না, তোমার চ্যাপ্টার ধরে ধরে এই ব্যাচটাতে ক্লাস করানো হবে। হয়ে গেল, তোমার চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। যেই কমপ্লিট হয়ে গেল, তুমি চলে এলে হচ্ছে রিভিশন ব্যাচে। আবার যদি কেউ মনে করো যে আমি কমপ্লিট করে ফেলেছি, এবার আমি ডিরেক্ট রিভিশনে যাবো, তা চলে এসো, এখানে চলে এসো, তুমি এখানে ভর্তি হও। ঠিক আছে, তোমার ফাউন্ডেশন না থাকলে এখানে ভর্তি হও। আর যদি মনে করো আমার ফাউন্ডেশন রিভিশন দুটোই হয়ে গেছে, চলে এসো হচ্ছে প্র্যাকটিস ব্যাচ। এখানে আর একটা প্র্যাকটিস ব্যাচ রাখা হয়েছে। তো তিনটেই অ্যাভেলেবেল আছে। তো আবারও বলছি, হেল্পলাইন নাম্বার রয়েছে, ঠিক আছে, ফোনও তোমাদের হাতে রয়েছে, কল করে ব্যাপারটা ক্লিয়ার করে নাও। ওকে, চলো, কিন্তু যাই করো লেট করো না, লেট করো না, দ্যাট মিনস হচ্ছে নিজের সময় কিন্তু একটা একটা করে দিন যাচ্ছে, মানে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, পরীক্ষা কিন্তু কাছেই চলে আসে, যবেই হোক, আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, পরশু তো হবে। তো এইভাবে ব্যাপারটা ভাবতে হবে, ডোন্ট বি নেগেটিভ, বি পজিটিভ অলওয়েজ। চলো পরেরটা, কোশ্চেন নাম্বার 4। 40 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছতে 60 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়। হ্যাঁ, 1.5 ঘন্টা হবে, লেখাটা একটু অন্যরকম ভাবে লাগছে দেখতে, 1.5 ঘন্টা করে নাও। স্থান দুটির দূরত্ব কত? দেখো গল্পটা কোথায় গেলো, বলে দিল স্পিড, স্পিড বলে দিয়ে আমাদের সময়ের একটা হিসেব দেখিয়ে দিল, তাই না? তো স্পিড বলে দিয়ে যদি সময়ের হিসেব দেখায়, তাহলে আমাকে কি করতে হবে, স্পিড থেকে সময় কনভার্ট করতে হবে। তো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন স্পিড অ্যান্ড টাইম? স্পিড আর টাইমের মধ্যে রিলেশনটা কি? স্পিড আর টাইমের মধ্যে রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, স্পিড আর টাইমের মধ্যে রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। স্পিড আর টাইমের মধ্যে রিলেশনটা হয়ে যাচ্ছে কি, ব্যস্তানুপাতিক। ওকে, তো চলো প্রথমেই কি হচ্ছে স্পিড, স্পিড কি বলছে 40 কিলোমিটার পার আওয়ার আর 60 কিলোমিটার পার আওয়ার। তো রেশিওটা কত বেরোলো, কাটাকাটি করে 2:3। ক্লিয়ার? এবার দেখতেই পাচ্ছি যে বলেই দিচ্ছে 1.5 ঘন্টা বেশি সময় নিচ্ছে, তাহলে স্পিড থেকে আমি ডিরেক্ট টাইমে চলে আসি, টাইমে চলে যদি আসি তাহলে 3:2 হয়ে গেল। 3:2 ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, এক, এক মানেই তো হচ্ছে 3/2। 1 মানে এটা মানে কি 3/2, তো 1 মানে তো 3/2, তাহলে 1 মানে 3/2 হলে 2 মানে কত, 2 × 3/2 বা 3 হয়ে গেল। 3 ঘন্টা সময় লাগছে কখন, যখন তুমি 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছো, তাহলে আনসার কত হয়ে গেল, 180। মানে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স মানে তো স্পিড ইনটু টাইম। মানে আমি এগুলো লিখতেই চাইছিলাম না, লেখার কোনো দরকারও তোমাদের নেই, কিন্তু বাই চান্স তুমি বুঝতে না পারতেই পারো কোথা থেকে 180 চলে এলো, তাই আমি লিখে দিচ্ছি।
স্পিড কত হচ্ছে 60 আর টাইম কত হয়ে যাচ্ছে 3, তাহলে কত হয়ে গেল 180 কিলোমিটার, 180 কিলোমিটার। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে যদি অঙ্কটা নাও লিখতাম, এখান থেকে যদি ভাবি 2 3 রিভার্স করলে কত 3 2, ডিফারেন্স হচ্ছে 1, 1 মানে হয়ে গেল কত 3/2, 2 মানে কত, 2টা কেন চুজ করব, তোমাকে এখানেও চালাকি করতে হবে। 3 মান 3 চুজ করলে কত হতো 9/2 আসতো, তা 9/2 ইন্টু 40 করলে আনসার কি আসতো, কিন্তু আমার এই ফ্র্যাকশনটা খাতা লিখে কাজ করতে হতো। এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে 3 ঘন্টা পেয়ে যাচ্ছি। তুমি 3 ঘন্টা ধরে জার্নি করছো কত স্পিডে, 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তাহলে স্পিড ইন্টু টাইম মানে কি হয়ে গেল, ডিস্টেন্স হয়ে গেল, সেটাই আমরা এখানে লিখে দিয়েছি। ওকে, তাই এই প্রশ্নটা এসেছিল কেপি কনস্টেবল মেন 2023 তে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5টা দেখে গায়ে জ্বর আসার মতো প্রশ্ন, কারণ পরীক্ষায় এরকম কোয়েশ্চেন থাকছে মানে কিছু একটা গল্প দিচ্ছে, তোমার একটা ভুল করানোর মানে টার্গেট ওরা নিয়েছে, এই অঙ্কটাই পারে পরীক্ষাটাকে পুরো ঘেঁটে দিতে, ঠিক আছে, অতএব বি কেয়ারফুল। ছোট অঙ্ক আছে, করা যেতেই পারে, অবশ্যই ছাড়তে বলবো না, করতেই বলবো। তো দেখি, দেখো কি আছে এখানে, আমি একটু লিখে নিই, কারণ ওই বোর্ডের লেখা চোখে দেখতে পাই না তো, নিজের লেখাটা না ছাড়া। 2/3, 2 ভাগ হচ্ছে 4, আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি কি দেখো, ব্যাপারটা হয়ে যাচ্ছে বডমাস রুল, সবে জানি। বি ফর কি, ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আবার কি আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, 1 2 3 হয়ে গেল। ও ফর কি, এর বা অফ, ঠিক আছে। ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, এর কাজ আগে হয়ে যাবে, এর কাজ আগে করে হাঁটিয়ে দাও। আমি যদি এটা করেও নিয়ে আগে অসুবিধা নেই, কারণ ওর সঙ্গে এর কোনো লিঙ্ক নেই, তাহলে এই পোর্শনটা আমি করে নিচ্ছি। তাহলে হাফ ইন্টু, ভাগ চিহ্ন উল্টে গেলে উল্টে যাবে, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেলে উল্টে যায়, এখানেও কি আছে ভাগ, উল্টে যাবে 3/2, নিচে কি হয়ে গেল 2/4 হয়ে গেছে। আচ্ছা ভাগ 5/8, আচ্ছা এখানে কাটাকাটিটা করে ফেলি, কারণ হচ্ছে আমি তো একবারে কাজ করতেই পারবো, তাহলে এখানে হাফ করে দিচ্ছি, হাফ যদি করে দিই, কোথায় গেল, হ্যাঁ এখানে বুঝবো, তাহলে এখানে কত হয়ে গেল, হাফ হয়ে গেল, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে হাফ, কাট কেটে দিও না ফট করে, হাফ ভাগ আছে খেয়াল করবে, 2 2 4 3 3 হয়ে গেল। তাহলে ও দুইটা এখানে কি হয়ে গেল, উপরে কি হলো 1/1, মানে ব্যাপারটা আমি একটু লিখে দেখাই, এখানটা 1/1, নিচে আবার 1/2, তাহলে উল্টে যাবে তো, উল্টে গিয়ে 2 হয়ে গেল, 2 ভাগ কত হয়ে গেল হাফ, 2 ভাগ হাফ মানে 2 ইন্টু কত হয়ে যাবে 2/1 হয়ে যাবে, মানে কত হয়ে যাচ্ছে 4, আনসার কত হয়ে যাচ্ছে আমার 4, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ভুল হওয়ার চান্স কিন্তু প্রতি পদে পদে, মানে যেই মানে তুমি হ্যালুসিনেশন কাজ করবে একটা, যেই দেখলে হাফ হাফ পায় চট করে কেটে দিলে, কিন্তু খেয়ালই করলে না এখানে ভাগ আছে, কিন্তু গুণ থাকলে কাটতে পারতাম, ভাগ আছে বলে কাটতে পারবো না, ঠিক আছে। আচ্ছা সরল কিছু বলার নেই আর, আমি এই বডমাস রুল মানে এর কাজ আগে করেছি, তারপর ডিভিশনের কাজ করেছি, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ করেছি, এইভাবে ফলো করে কাজটা করেছি। ওকে নেক্সট প্রশ্ন নাম্বার 6, প্রশ্ন নাম্বার 6 কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর একটি কোণের মান কত হবে। আচ্ছা সমকোণী ত্রিভুজ মানেটা কি, সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের যে কোনো একটা কোণ সমকোণ হবে, নাম তার সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে সেটা হচ্ছে সমকোণ, তাহলে বাকি কোণ দুটো তো অন্য কোণ হবে, সূক্ষ্মকোণ হবে। আচ্ছা যাই হোক, এবার যে কোন সমকোণী ত্রিভুজে একটি কোণ 40 ডিগ্রি হলে অপর কোণের মান কত হবে। আচ্ছা একটু নোট করে নাও, নোট হচ্ছে কি জানি আমরা, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি অলওয়েজ কি হয় 180 ডিগ্রি, তো তিনটি কোণের মধ্যে একটা কোণ 90 পেয়ে গেছি,
আর একটা কোণ কত পেয়েছি, 40 পেয়েছি, বলেই দিয়েছে একটি কোণ 40, তাহলে অপর কোণটি কত হবে, তাহলে এই কোণটা কত হবে, এইটা আমাদের বার করতে হবে। তো কি করব, 180 থেকে আমরা 90 বাদ দেবো আর 40 বাদ দেবো। অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলতো, তোমরা এই 90টাকে খুঁজে পাবে না, হয়তো সমকোণীটা খেয়াল করলেই খুঁজে পাবে। সমকোণী বলছে মানে একটা কোণ 90 ডিগ্রি হবেই, আর একটা কোণ বলে দিয়েছে মানে অন্য একটা কোণ পেয়ে যাবো। তাহলে কত হয়ে গেল এখানে, 130 মানে হচ্ছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি হয়ে গেল আনসার, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এটা লেডি কনস্টেবল 2012 আসলেও অঙ্কটা ভালো অঙ্ক। আচ্ছা, এবার আসছে এটা অ্যালজেব্রার অঙ্ক। দেখে অ্যালজেব্রার অঙ্কটা মনে হচ্ছে যে ট্রায়ালে করব, ট্রায়ালে কিন্তু করব না, ট্রায়ালে করব না, ঠিক আছে। তো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 13, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু হচ্ছে 50, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত। তাহলে আমরা এখানে অঙ্কটা করতে গিয়ে এটা করব, সেটা করব হচ্ছে a প্লাস বি প্লাস সি দ্য হোল স্কোয়ার। a প্লাস বি প্লাস সি দ্য হোল স্কোয়ার মানে কি হয়ে যাচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই রুলটা আমাদের ইউজ করতে হবে, ব্যাস এই রুল পেয়ে গেছি, বসিয়ে দাও এবার। দেখো a প্লাস বি প্লাস সি কত, 13, 13 স্কোয়ার। অ্যাকচুয়ালি এই লাইনটা আমি লিখতামই না, কিন্তু কেন লিখছি, জাস্ট তোমাদের ভ্যালুগুলো পুট করার জন্য। আমি লিখলে একবারে 169 লিখে দিতাম। আচ্ছা, ইকুয়াল টু হচ্ছে আমাদের বার করতে হবে, তো এইটা এটা তো তাহলে রেখে দিতেই হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে কত হয়ে গেল 50, হয়ে গেছে। তাহলে 169 আর 50 বাঁদিকে গেলে কত হয়ে যাবে, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার is equal to 169 minus 100, that is equal to 69. This is the answer. তো তোমাদের মেন কথা হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখা, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। a প্লাস বি প্লাস সি দ্য হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা মনে না রাখলে অঙ্কটা করে কোনো লাভই নেই, ঠিক আছে। নেক্সট, এটাও কেবি কনস্টেবল 2023 তে এসেছিল। নেক্সট, একটি বিদ্যালয়ে 8 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত উঠেছে বলে দাঁড়িয়ে হবে কত। এটা তো খুব পুরনো অঙ্ক এবং ছোটবেলাতেও আমরা রিপিটেডলি অঙ্কটা করতাম। তো কি বলছে, যতজন ছাত্র আছে প্রত্যেকে তত 50 পয়সা। আমি পয়সাতে আসছি না, যেহেতু এই হিসাবে টাকায় দিয়ে দিয়েছে, আর 50 পয়সা মানে হাফ টাকা আমরা ইজিলি বলতেও পারছি, তো আমি টাকায় চলে আসছি। তো এখানে আমি ধরে নেব যে এক্স জন স্টুডেন্ট ছিল, মানে এক্স জন স্টুডেন্ট ছিল, ঠিক আছে। একজন যদি স্টুডেন্ট থাকে তো প্রত্যেকে দিয়েছে হাফ করে, প্রত্যেকে যদি হাফ দেয় তাহলে এক্স জন হচ্ছে মোট ছাত্র, মোট ছাত্র। এটা তোমাদের সুবিধার জন্য লিখছি, এত কিন্তু লিখবো না, হ্যাঁ। আচ্ছা, x/2 কি, একজন ছাত্রের দেওয়া চাঁদা, ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে একজন যদি মোট ছাত্র হয় আর একজন যদি x/2 টাকা দেয়, তাহলে আমাদের এখানে কত টাকা মোট উঠছে, মোট উঠছে হচ্ছে x ইন্টু x/2, দ্যাট ইজ x স্কোয়ার বাই 2। এটা মানেই কত বলে দিচ্ছে, 1800 টাকা বলে দিচ্ছে, ব্যাস। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 3600 টাকা, 3600। তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 60। তাহলে x এর মান 60 হওয়া মানে কি হয়ে যাচ্ছে, কতজন ছাত্র আছে, 60। এবার অঙ্কটা আমি, এইটা হচ্ছে অঙ্কটা, ঠিক আছে, এইটা করতে হচ্ছে। তুমি যদি অঙ্কটা করলে ভালো, না করলে যারা প্র্যাকটিস করে ফেলেছো, মানে মোটামুটি একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তারা এই জিনিসটা করতে পারো। এখানে তো 1800 আছে আর এখানে হাফ টাকা আছে, তাহলে হাফ আর 1800, তোমার হাফ মানে তোমার হাফ মানেই তো 1800% হচ্ছে, তাহলে এক মানে কত হবে, 3600। এবার 3600টা কখনোই সিঙ্গেল ভ্যালু নয়। কেন সিঙ্গেল ভ্যালু নয়, যখনই ওই বলবে যতজন ছাত্র তত সংখ্যক, মানে তো ওই স্কোয়ারের ফ্যাক্টর আসবেই, তাহলে তুমি শুধু স্কোয়ার রুট করলেই হয়ে যায়। অথবা আরটা কাজ করতে পারো, অপশন টেস্ট, 60 আছে, 60 যদি থাকে, ওই যে বললাম 1800 ইন্টু 2 3600, 60 ইন্টু 60 করে 3600 হচ্ছে বলে চলে আসছে। কিন্তু এই যে দুখানা মেথড বললাম, সেই দুখানা মেথড তখনই তুমি করতে পারো যখন তোমার কাছে এই মেথডটা ক্লিয়ার হবে। সেই জন্য মানে আমরা এক্স ধরে অঙ্ক করবো না, কিন্তু এটা 100% অঙ্কের জন্য সত্যি নয়, ঠিক আছে। ওই হয়তো 0.01% অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগবে, এক্স লাগাতে হবে কাজে, ঠিক আছে।
যাই হোক, চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করে, সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে একজন ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেলো। তার মানে 53 দিয়ে গুণ করার কথা ছিল, সংখ্যাটা যদি এক্স থাকে তাহলে 53 দিয়ে গুণ করার কথা ছিল, সংখ্যাটি ধরে নিলাম হচ্ছে এক্স, সংখ্যাটি ধরে নিলাম হচ্ছে এক্স। এখানে এক্স না ধরেও করা যেত, কারণ সিঙ্গেল ডিফারেন্স দিয়েও আমরা করতে পারতাম। আচ্ছা, ভুল করে 35 দিয়ে গুণ করে ফেলেছে, মানে 35x হয়ে গেল। তাহলে কত, এখানে তোমার এই যে ডিফারেন্সটা হচ্ছে, এই ডিফারেন্সটা মানেই তো হচ্ছে কত, 1206। ঠিক আছে, কত হচ্ছে 8 হাতে 1, 18, 18 মানেই কত হয়ে যাচ্ছে 1206। আচ্ছা, এখানে আমি একটা কাজ করতেই পারতাম, ওই তোমার 8-এর 53 আর ওখানে কত হচ্ছে 35, 53 আর 35 যেহেতু হচ্ছে, 53 আর 35কে আমরা কি করতে পারতাম, জাস্ট বিয়োগ করে আমরা ডিরেক্ট বসাতে পারতাম। ঠিক আছে, আচ্ছা মানে আমি বলতে চাইছি এইটা, 53 মাইনাস 35, ডিফারেন্স কত হলো 18, 18 মানেই 1206। এইটা আমি ডিরেক্ট বসাতে পারতাম, এক্স নাও করতে পারতাম, সেটাই বললাম। আচ্ছা, এবার কি বলেছে, সংখ্যাটি কত ছিল, সংখ্যাটি মানে এক্স এর ভ্যালু বার করতে, তো কেটে দাও এটা, কত হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর মান কত হয়ে গেল 67, তাহলে 67। হ্যাঁ, অপশন ডি। এখানেও একই গল্প, এটা দিয়ে কাটলেই আমরা আনসার পেয়ে যেতাম। তাহলে 1 মানে কত, এখানে 67। এবার এখানে তোমার এই অঙ্ক এইভাবে করতে গিয়ে কি হবে, যদি মানে এটা লজিক ক্লিয়ার থাকে, ডিরেক্ট কেটে 67 আনসার হয়ে যাচ্ছে, নাহলে আবার ভাববে কি বার করবো এরপরে, সেই জন্য এটা দেখিয়ে দিলাম। ওকে, তাহলে কেসটা কি হলো, আরেকবার রিপিট করে দিচ্ছি। তোমাকে কোন একটা সংখ্যাকে ধরো 4 দিয়ে গুণ করতে বলে, তুমি ভুল করে 5 দিয়ে গুণ করে ফেলো, তুমি বেশি পাবে। অথবা তোমাকে 5 দিয়ে গুণ করতে বলেছে, তুমি ভুল করে 4 দিয়ে গুণ করে ফেলেছো, তুমি কম পাবে। তো কত কম বা কত বেশি পেয়েছে সেটা তোমাকে বলা আছে, তাহলে সংখ্যাটা পেয়ে যাবে ইজিলি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এই 3 বলছি 10, 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। মানে মানে ধরো এ আর বি দুটো সংখ্যা আছে, একটা সংখ্যা আছে এক্স, সেই এক্স দিয়ে এ কেও ভাগ করলাম, সেই এক্স দিয়ে বি কেও ভাগ করলাম, দুটো ক্ষেত্রেই আমার কি হয়ে যাবে, সেম ভাগশেষ থাকবে। দুটো ক্ষেত্রেই আমার কি হয়ে যাবে, সেম ভাগশেষ থাকবে। তো ব্যাপারটা যখনই সেম ভাগশেষ, সমান ভাগশেষের গল্প আসবে, আমরা চোখ কান বন্ধ করে সংখ্যাগুলোকে নিজেদের মধ্যে কি করব, বিয়োগ করে নেব। আবারও বলছি কি, যখনই সমান ভাগশেষের গল্প আসবে, এই যে একই ভাগশেষ, সমান ভাগশেষের গল্প আসলেই আমরা কি করব, সংখ্যাগুলোকে নিজেদের মধ্যে বিয়োগ করে নেবো। ঠিক আছে, তো বিয়োগ করলে কত আসছে দেখে নি, 2200, আচ্ছা আমি ভুল লিখেছি এখানে, 2272 ছিল, 75 নয়। হ্যাঁ, তাহলে কত হয়ে যাচ্ছে, 7 হাতে 1, 9 হাতে 1, 9, 1397। তাহলে 1397 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, এটাকে ভাগ করি, সেম ভাগশেষ থাকবে। এটা একটা 1 নম্বর। কি বললাম, নোট করবে কিন্তু এগুলো। আমি যদি 1397 দিয়ে এই দুটোকে ভাগ করি ইন্ডিভিজুয়ালি, তাহলে সমান ভাগশেষ পাবোই, কিন্তু 1397 আনসার কি হবে, হবে না। কেন হবে না, স্ট্রিক্টলি ওরা বলে দিয়েছে 3 অঙ্কের সংখ্যা। তাহলে কি করার করণীয়, এই যে বিয়োগ ফলটা বেরোলো, বিয়োগ ফলটা কিংবা বিয়োগ ফলের, আমি লিখে দিচ্ছি বিয়োগ ফল অথবা বিয়োগ ফলের উৎপাদক। ঠিক আছে, উৎপাদক। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবেই। এবার আমার এটা আনসার হলো না কেন, এটাই আনসার হয়ে যেত, কিন্তু আমাকে এখানে স্ট্রিক্টলি বলে দিয়ে 3 অঙ্কে, তাই আমি আনসার নিতে পারবো না। এটাকে ফ্যাক্টরাইজ করি, তো ফ্যাক্টরাইজ করলে কি করতে পারি, এটাকে দেখতে পাচ্ছি 11 দিয়ে যাবে, আমি অন্য কিছু যাবে কিনা চেক করছি না এখন, পরে ধরা পড়ে যাবে যাবে কি যাবে না। তো 11 একে 11 হলো, 11 11 2 2 মানে তোমার 22 7, তাহলে 127। তাহলে 11 দিয়ে ভালো করে দেখো, আনসার কিন্তু 1397 হবে, আনসার 127 হবে, আনসার 11 হবে। এটাকে আর কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। ঠিক আছে, তিনটেই আনসার হবে, এটা 4 অঙ্ক, এটা 3 অঙ্ক, এটা 2 অঙ্ক। যেহেতু কোশ্চেনে 3 অঙ্ক বলেছে, আমাদের আনসার হয়ে যাচ্ছে 127। আছে অপশনে, হ্যাঁ এই তো 127 আছে, অপশন সি।
হয়ে গেল আনসার। যদি তোমাকে বলতো 2 অঙ্ক তাহলে আনসার কত নিতাম? 11। যদি বলতো 4 অঙ্ক তাহলে আনসার নিতাম এটা। ঠিক আছে, তো সমান ভাগশেষ গল্প মানেই হচ্ছে নিজেদের মধ্যে বিয়োগ করো, বিয়োগফল যেটা বেরোবে সেটা অথবা তার কোনো একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করলে এই কেসটা হবেই হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি আছে আর কিছু? না, এই ছিল আমাদের আজ 10টা অঙ্ক সেট 14 এর। আগামী দিন আসবো আবার সেট 15 নিয়ে। হেল্পলাইন নাম্বার রয়েছে, যে কোনো রকম কোয়ারির জন্য কল করে নাও। ওকে, চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে 15 নাম্বার সেটে। টাটা।